Welcome everyone. Today in this video we'll discuss about the double helix model of DNA given by Watson and Crick. And previously we have seen that nucleic acid first discovered by Friedrich Nietzsche from the nucleus of parcel of patient, and he named as nuclein first, and after that Altman renamed the nuclein as nucleic acid because the material within the nucleus has acidic properties, so called as nucleic acid. And then first DNA term used by জ্যাকারিস। তাহলে নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যে ডিএনএ টার্মটি ইউজ করছি ডিএনএ আরএনএ, তাহলে ডিএনএ টার্মটা প্রথম ইউজ করেছিলেন জ্যাকারিস। অ্যান্ড ফর দিস ডবল হেলিক্স মডেল given by Watson Crick, and they along with the Wilkins received Nobel Prize in 1962। তাহলে 1962তে যদি দেখা যায় তাহলে ওয়াটসন ক্রিক এবং তার সঙ্গে উইলকিন্স তারা একত্রিতভাবে নোবেল প্রাইজ পেয়েছিলেন ফর giving the double helix model of DNA. Now we'll see the features of double helix model given by Watson and Crick। তাহলে আমরা যদি ফিচার্সগুলো দেখি, features of DNA ডাবল হেলিক্স, তাহলে সেটা কি ফিচার্স আমরা দেখব। তাহলে ডিএনএ ডাবল হেলিক্সের ফিচার্সগুলো যদি আমরা দেখি, ফার্স্ট কি বলছেন, ডিএনএ হেলিক্স made up of two strand of DNA। তাহলে যদি দেখা যায় যে ডিএনএ ডাবল হেলিক্সটা ডিএনএ দুটো স্ট্র্যান্ড দ্বারা তৈরি। তারপরে যদি দেখি ইচ স্ট্র্যান্ড is made up of chain of nucleotide, তাহলে প্রত্যেকটা চেন যদি আবার দেখি সেটা হচ্ছে নিউক্লিওটাইডের চেন দ্বারা তৈরি। তাহলে কি দেখা যাচ্ছে, দ্য টু স্ট্র্যান্ড অফ পলিনিউক্লিওটাইড অ্যারেঞ্জ ইন অ্যান্টি প্যারালাল ম্যানার। তাহলে এখানে যদি দেখা যায় তাহলে কি বলা হয়েছে, ডিএনএ হেলিক্সটা দুটো স্ট্র্যান্ড দ্বারা তৈরি হয়েছে, অ্যান্ড ইচ স্ট্র্যান্ড ইজ মেড অফ চেন অফ নিউক্লিওটাইড, অর্থাৎ নিউক্লিওটাইডের মনো ইউনিটগুলো পরপর সংযুক্ত হয়েই তাহলে কি হচ্ছে, আমার পলি ইউনিটটা তৈরি হচ্ছে, এবং সেই রকম দুটো স্ট্র্যান্ড একত্রিত হয়ে ডিএনএ হেলিক্সটা ফর্মেশন করেছে। এবং সেখানে যদি দেখা যায় দ্য টু স্ট্র্যান্ড of polynucleotide arranged in anti-parallel manner। তাহলে ডিএনএ আর ডবল হেলিক্স যেটা দেখা যাচ্ছে, তাহলে সেখানে দুটো স্ট্র্যান্ড আছে ডিএনএ, এবং প্রত্যেকটা স্ট্র্যান্ডই হচ্ছে নিউক্লিওটাইডের চেন, অর্থাৎ দুটো পলিনিউক্লিওটাইড চেন তারা পরস্পরের সঙ্গে অ্যান্টি প্যারালালে অ্যারেঞ্জ হয়েছে। তাহলে আমরা দেখলাম যে হাইড্রোজেন বন্ড ফর্মেশনের জন্য তাদের প্যারালালে অ্যারেঞ্জ হলে হবে না, তাহলে দুটো স্ট্র্যান্ডকে অ্যান্টি প্যারালালে অ্যারেঞ্জ হতে হবে, যে ক্ষেত্রে সুবিধাটা কী হচ্ছে, নাইট্রোজেন বেসটা সুগার ফসফেট ব্যাকবোনের রাইট সাইডে থাকছে, এবং অপর স্ট্র্যান্ডেরও তাহলে 5'3' হলে সুগার ফসফেট ব্যাকবোনটা রাইট সাইডে প্রেজেন্ট থাকবে, তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন ফর্মেশন করাটা সমস্যা হবে। সেই জন্য কী হচ্ছে, সেখানে দুটো স্ট্র্যান্ড পরের সঙ্গে অ্যান্টি প্যারালালি অ্যারেঞ্জ হলে নাইট্রোজেন বেসগুলো ফেস টু ফেস হয়ে যাচ্ছে, ফলে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্মেশন হওয়াটা পসিবল। সেক্ষেত্রে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে ডবল বন্ড করছে, এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড করছে। সো পিউরিন pairs with pyrimidine or pyrimidine, purine pair with pyrimidine। তাহলে adenine pair with thymine with the help of 2 hydrogen bond, and guanine bond with or bind with cytosine with the help of 3 hydrogen bond। Now we'll see the
diagram. তাহলে আমরা যদি এই ডায়াগ্রামটাকে ফলো করি তাহলে ডায়াগ্রামটাকে দেখলে দেখা যাবে যে এখানে দুটো স্ট্র্যান্ড অর্থাৎ ডবল হেলিক্সের মধ্যে বলা হয়েছে কারণ হচ্ছে দুটো স্ট্র্যান্ড এখানে তারা অ্যান্টি প্যারালালি অ্যারেঞ্জ হয়েছে এবং এক একটা স্ট্র্যান্ড যদি আমরা দেখি তাহলে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড যদি দেখা যায় তাহলে এটা যদি আমাদের মনোনিউক্লিওটাইড হয় তাহলে মনোনিউক্লিওটাইডগুলো এইভাবে পরপর 5' to 3' বন্ডিং করে তারা একটা পলিনিউক্লিওটাইড চেন ফরমেশন করছে। তাহলে এটা ডাইরেকশন যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের 5' to 3'। অ্যানাদার স্ট্র্যান্ড যদি দেখা যায় তাহলে অপর আরও একটা স্ট্র্যান্ড ফরমেশন হয়েছে, তাহলে তারাও পরস্পর ফসফোরাস্টার বন্ড দ্বারা সংযুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড চেন ফরমেশন করেছে। তাহলে এই মডেলে যেটা বলা হচ্ছে যে দুটো পলিনিউক্লিওটাইড চেন অর্থাৎ দুটো স্ট্র্যান্ড তারা অ্যান্টি প্যারালালি অ্যারেঞ্জ হয়ে ডবল হেলিক্সটা ফরমেশন করেছে এবং প্রত্যেকটা স্ট্র্যান্ড হচ্ছে নিউক্লিওটাইড চেন দ্বারা তৈরি হয়েছে। নিউক্লিওটাইড পরস্পর সংযুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড চেন তৈরি হয়েছে। এরকম দুটো পলিনিউক্লিওটাইড চেন পরস্পর অ্যান্টি প্যারালাল অ্যারেঞ্জ, একটা 5' to 3', অ্যানাদার হচ্ছে 5' to 3'। তাহলে অ্যান্টি প্যারালাল। তাহলে এবং এখানে যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হবে, অর্থাৎ পিউরিন পেয়ার্স উইথ প্রিমিডিন। তাহলে অ্যাডেনিন পেয়ার্স উইথ থাইমিন উইথ 2 হাইড্রোজেন বন্ড with the help of 2 hydrogen bond, and guanine paired with cytosine with 3 হাইড্রোজেন বন্ড। তাহলে এই রকমভাবে বন্ডিংটা ফরমেশন হয়েছে। তাহলে এই জন্য একই রকম এখানে দুটো স্ট্র্যান্ড আমরা দেখছি, তাহলে প্রত্যেকটা স্ট্র্যান্ড তাহলে দুটো স্ট্র্যান্ডকে আলাদাভাবে দেখানোর জন্য আমরা একটা রেড একটা ব্ল্যাক ইউজ করেছি। তাহলে এই ব্ল্যাক স্ট্র্যান্ডটা একটা পলিনিউক্লিওটাইড চেন এবং রেডটা হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড চেন এবং তারা পরস্পর 5' to 3' এবং এইদিকে যদি আমরা দেখি 5' to 3', অর্থাৎ অ্যান্টি প্যারালালি অ্যারেঞ্জ হয়েছে, সেই জন্য এখানে ডবল হেলিক্যাল স্ট্রাকচারটা ফরমেশন হয়েছে। এবার যদি আমরা দেখি যে ডায়ামিটার অফ দ্য হেলিক্স, তাহলে আমরা যদি ডায়ামিটারটা দেখি, ডায়ামিটার হচ্ছে আমরা 20 অ্যাংস্ট্রম, অর্থাৎ এখানে হেলিক্সের ডায়ামিটার যেটা দেখানো হয়েছে তাহলে এটার ডায়ামিটারটা যে আমরা হেলিক্সটা পাচ্ছি সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এবং লেন্থ যদি আমরা দেখি তাহলে কোন লেন্থ দেখব, লেন্থ অফ এ টার্ন, তাহলে টার্ন কতটা, 360 ডিগ্রি টার্নের লেন্থ আমরা দেখব। তাহলে 360 ডিগ্রি টার্ন কখন হবে, আমরা যদি একটা প্যাচনের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকি তাহলে সেই স্টেয়ারকেস দ্বারা, তাহলে যখন ওপরে উঠছি তাহলে যে পয়েন্ট থেকে আমি জার্নিটা শুরু করছি আবার ওইভাবে ওপরে উঠতে উঠতে একই পয়েন্টে যখন দাঁড়াবো তাহলে সেইটাই হচ্ছে আমার 360 ডিগ্রি টার্ন, অর্থাৎ একটা কমপ্লিট টার্ন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো গ্রুপ ফরমেশন হয়েছে। তাহলে এই গ্রুপটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের মেজর গ্রুপ, এটা হচ্ছে মেজর গ্রুপ। এটা যদি খেয়াল করা যায় এটা হচ্ছে আমাদের মাইনর গ্রুপ, তার মানে মুখ্য খাজ আর গৌণ খাজ। তাহলে আমরা যদি দেখি যে এই দিকেও সেম তাহলে আছে, তাহলে এদিকে মেজর হবে, অপর দিকে মাইনর হবে, এদিকে মাইনর এদিকে মেজর। তাহলে আমরা একটা মাইনর গ্রুপ থেকে, তাহলে এখানটায় যদি দেখাই তাহলে এটা একটা মাইনর গ্রুপ, এটা একটা মাইনর গ্রুপ। তাহলে মাইনর গ্রুপ টু মাইনর গ্রুপ যদি যাই বা হেলিক্সটাকে দেখি তাহলে সেক্ষেত্রে একটা কমপ্লিট টার্ন অর্থাৎ 360 ডিগ্রি টার্ন কিন্তু কমপ্লিট হবে। তাহলে সেক্ষেত্রে লেন্থ যদি দেখা যায় যে একটা কমপ্লিট টার্নের লেন্থ কত, সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে লেন্থ অফ এ কমপ্লিট টার্ন 360 ডিগ্রি টার্ন যদি আমরা দেখি তাহলে একটা সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য যদি দেখি সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে এই জন্য আমরা মাইনর টু মাইনর বা মেজর গ্রুপ টু মেজর গ্রুপ আমরা ক্যালকুলেট করতে পারি, সেক্ষেত্রেও কমপ্লিট টার্ন হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 34 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? তারপরে যেটা বলা হচ্ছে যে 10 বেস পেয়ার is present in each one turn, তাহলে আমরা কি বলবো, 10 base pair is present in each one turn or single টার্ন। টার্নটা অবশ্যই 360 ডিগ্রি, অর্থাৎ একটা কমপ্লিট টার্নের মধ্যে 10টা বেস পেয়ার কেন, যেহেতু দুটো স্ট্যান্ড তাহলে বেসগুলো পরস্পর পেয়ারিং করছে, ওই জন্য আমরা বেস পেয়ার কথাটা ইউজ করব। তাহলে 10 বেস পেয়ার প্রেজেন্ট, তাহলে আমরা সেটা দেখানোর জন্য এরকমভাবে দেখাতে পারি আমরা যে এই যে কমপ্লিট টার্নের মধ্যে যদি দেখি তাহলে টোটাল 10টা থাকবে। তাহলে আমরা একটা দেখালাম, একটা বেস পেয়ার, দুটো,
তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা। তো এটার মধ্যে টোটাল 10টা ধাপ থাকবে। তাহলে কমপ্লিট টার্নের মধ্যে একটা সম্পূর্ণ পাকের মধ্যে যদি দেখা যায় এই প্যাচানের সিঁড়িটা, তাহলে সেখানে 10টা ধাপ থাকবে। তাহলে সেই ধাপগুলোকে আমরা বলছি কি বেস পেয়ারিং। তাহলে আমি বেস পেয়ারিং দেখানোর জন্য একটু গ্যাপ রেখেছি। তাহলে এখানে যদি দেখানো যায়, তাহলে এখানে যদি এ থাকে তাহলে এখানে কে হবে টি, তাদের মধ্যে বন্ডিং হবে। এখানে জি থাকলে এখানে সি, এখানে সি থাকলে এখানে জি, এখানে এ থাকলে এখানে টি, তাহলে তাদের মধ্যে বন্ডিং হবে। তাহলে এ থাকলে তার মধ্যে ডবল বন্ড, জি থাকলে তাদের মধ্যে ট্রিপল হাইড্রোজেন বন্ড, এখানে জি সি এর মধ্যে ট্রিপল হাইড্রোজেন বন্ড হবে, এখানে এ টি এর মধ্যে ডবল বন্ড। তাহলে এইভাবে আমরা দেখেছি এখানে নাইট্রোজেন বেসগুলো পরস্পরের সঙ্গে পেয়ারিং করছে, ফলে এখানে 10 জোড়া বেস থাকবে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ একটা সম্পূর্ণ পাকের মধ্যে 10 জোড়া বেস পেয়ার থাকছে। তো 10 বেস পেয়ার ইজ প্রেজেন্ট ইন ইচ সিঙ্গেল টার্ন। প্রত্যেকটা সম্পূর্ণ পাকের মধ্যে আমরা তাহলে কতগুলো বেস পাবো, বেস পেয়ার পাবো 10 জোড়া বেস পেয়ার পাবো। কারণ এদিকে যে নাইট্রোজেন বেস থাকবে, অপরদিকে তার কমপ্লিমেন্টারি বেসটা থাকবে, সেই জন্য তারা পরস্পর পেয়ারিং করবে। তাহলে অ্যাডিনিন পেয়ার্ড উইথ থাইমিন উইথ দ্য হেল্প অফ 2 হাইড্রোজেন বন্ড, অ্যান্ড গুয়ানিন পেয়ার্ড উইথ সাইটোসিন উইথ দ্য হেল্প অফ 3 হাইড্রোজেন বন্ড। তাহলে এইভাবে 10 জোড়া বেস পেয়ার প্রেজেন্ট থাকবে। তাহলে এবার যদি আমরা দুটো কনজিকিউটিভ বেসের মধ্যে দেখি, অর্থাৎ এই দুটোর মধ্যে ডিস্টেন্স যদি ক্যালকুলেট করি, অর্থাৎ দুটো ধাপের মধ্যে আমাদের এই বেস পেয়ার এবং এই বেস পেয়ারের মধ্যে যদি আমরা ডিস্টেন্সটা দেখি, অর্থাৎ দুটো কনজিকিউটিভ বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স যদি দেখা যায়, তাহলে আমরা কি বলবো যে ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ বেস পেয়ার। তাহলে খুব সিম্পলি বেরিয়ে যাবে। আমরা কি দেখলাম যে একটা সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম এবং একটা পাকের মধ্যে কতগুলো বেস পেয়ার থাকছে, 10টা। তাহলে দুটো বেস পেয়ারের ডিস্টেন্স কত হবে, আমাদের 34 অ্যাংস্ট্রম হচ্ছে টোটাল, সেটাকে আমরা ভাগ করব কত দিয়ে, 10 বেস পেয়ার দিয়ে। তাহলে আমরা এটা এখানে পাবো 3.4 অ্যাংস্ট্রম। অর্থাৎ দুটো কনজিকিউটিভ বেস পেয়ারের মধ্যে প্রত্যেকটা দুটো ধাপের মধ্যে ডিস্টেন্স যদি আমরা দেখি, সেটাকে 3.4 অ্যাংস্ট্রম। এবং একই সঙ্গে যদি দেখা যায় এই হেলিক্সের টার্ন যেটা আছে আমাদের, তাহলে সেক্ষেত্রে হেলিক্সের টার্নটা কী আছে, ক্লকওয়াইজ। তাহলে সেটা এরকম ক্লকওয়াইজ টার্ন করছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে টার্নিংটা হবে। তাহলে এটাকে বলা হচ্ছে ক্লকওয়াইজ টার্নিং, অর্থাৎ হেলিক্সটা হচ্ছে দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে টার্ন করছে। তাহলে আমরা এখানে লাস্ট ফিচারটা এখানে লিখতে পারি যে হেলিক্স যেটা হচ্ছে, অর্থাৎ ডবল হেলিক্স অবশ্যই, তো হেলিক্স ইজ ক্লকওয়াইজ। তাহলে এটাই হচ্ছে আমাদের ওয়াটসন ক্রিকের ডবল হেলিক্যাল ডিএনএ মডেল। তাহলে এই মডেলের মধ্যে কী বলা হয়েছে, ফিচার্সগুলো যদি দেখি সেই হিসেবে আমাদের ডায়াগ্রামটা ড্র করা হয়েছে। তাহলে ফিচার্সে বলা হচ্ছে ডিএনএ হেলিক্সটা মেড আপ অফ 2 স্ট্র্যান্ড অফ ডিএনএ দুটো স্ট্র্যান্ড তৈরি হবে। তাহলে সেই দুটো স্ট্র্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে, একটা ব্ল্যাক একটা রেড দেখানো হয়েছে, এবং বলছে ইচ স্ট্র্যান্ড ইজ মেড আপ অফ চেন অফ নিউক্লিওটাইড। তাহলে আমরা যদি দেখি প্রত্যেকটা চেনই হচ্ছে মানে স্ট্যান্ডই হচ্ছে নিউক্লিওটাইড চেন দ্বারা তৈরি। তাহলে এখানে নিউক্লিওটাইডগুলো পরপর মনোনিউক্লিওটাইড জুড়ে দিলে পলিনিউক্লিওটাইড চেন তৈরি হয়ে যায়, এবং যেই দুটো পলিনিউক্লিওটাইড চেন অ্যারেঞ্জ অ্যান্টি প্যারালালি, তাহলে অ্যান্টি প্যারালালি তার অ্যারেঞ্জ হয়েছে, ফলে ডাইরেকশনটা একটা যদি 5 প্রাইম এখানে থাকে, অপরটা 3 প্রাইম এখানে থাকবে, এবং অপর দিকে তাহলে সেম জিনিস আমরা পাবো। এবং বলছে যে ডায়ামিটারটা কত, 20 অ্যাংস্ট্রম। তাহলে এই হেলিক্সের ডায়ামিটার যদি হয় 20 অ্যাংস্ট্রম, এবং লেন্থ যদি দেখা যায় একটা কমপ্লিট টার্নের, অর্থাৎ 360 ডিগ্রি টার্ন যখন কমপ্লিট হচ্ছে এই হেলিক্সের, তাহলে সেই সম্পূর্ণ টার্নের লেন্থ হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে সেই কমপ্লিট টার্ন কখন হতে পারে, এখানে আমরা গ্রুপ ফরমেশন হচ্ছে, যেহেতু স্পাইরালি অ্যারেঞ্জ হচ্ছে, তাহলে একদিকে মেজর গ্রুপ ফরমেশন হয়, অপরদিকে মাইনর গ্রুপ ফরমেশন হয়। তাহলে এখানে মাইনর গ্রুপ ফরমেশন হচ্ছে, তার অপর সাইডে মেজর গ্রুপ ফরমেশন হবে। তাহলে আমরা মাইনর গ্রুপ টু মাইনর গ্রুপের ডিস্টেন্স নিতে পারি, অথবা মেজর গ্রুপ টু মেজর গ্রুপের ডিস্টেন্স নিতে পারি। তাহলে সেটা নেওয়ার পরে যদি দেখি, তাহলে সেটা কমপ্লিট টার্ন হবে, তাহলে সেটা 34 অ্যাংস্ট্রম। এবং একটা কমপ্লিট টার্নের মধ্যে বলছে যে 10টা বেস পেয়ার প্রেজেন্ট, অর্থাৎ 10 বেস পেয়ার ইজ প্রেজেন্ট ইন ইচ সিঙ্গেল টার্ন। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় দুটো কনজিকিউটিভ বেসের পেয়ারের মধ্যে ডিস্টেন্স কত হয় সেটা দেখতে চাইলে, তাহলে ডিস্টেন্স বিটুইন 2 কনজিকিউটিভ বেস পেয়ার তাহলে কত হবে, 34 অ্যাংস্ট্রম বাই 10। তাহলে সেক্ষেত্রে 3.4 অ্যাংস্ট্রম, তাহলে 3.4 অ্যাংস্ট্রম করে ডিস্টেন্সে তাহলে বেস পেয়ারগুলো অবস্থান করছে। এবং হেলিক্সের
যদি আমরা কয়েলিংটা দেখি তাহলে হেলিক্সের কয়েলিংটা হচ্ছে ক্লক ওয়াইজ, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে কয়েলিংটা হয়েছে, অর্থাৎ এইভাবে কয়েলিংটা হয়েছে। তাহলে এটা হচ্ছে ক্লক ওয়াইজ কয়েলিংটা, অর্থাৎ এটা হচ্ছে রাইট হ্যান্ডেড ডিএনএ বা দক্ষিণাবর্তী ডিএনএ। তাহলে এই মডেলটাই কিন্তু ওয়াটসন ক্রিক দিয়েছিলেন, কিন্তু দুটো বেসিসের ওপরে। তাহলে সেই দুটো বেসিস কী কী ছিল যদি আমরা দেখি, তাহলে যে দুটো বেসিসের উপরে বেস করে দেওয়া হয়েছিল তাহলে আমরা অলরেডি সেটা ডিসকাস করে এসেছি। একটা হচ্ছে, তাহলে বেসিস যদি দেখা যায় তাহলে কোন বেসিসে করা হয়েছিল, একটা ছিল আমাদের চারগাফস বেস পেয়ারিং রুল, আর সেকেন্ড যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে এক্স রে ডিফ্র্যাকশন প্যাটার্ন। তাহলে এর ওপর ভিত্তি করেই তাহলে ওয়াটসন ক্রিক কিন্তু মডেলটা দিয়েছিলেন। তাহলে চারগাফস রুলের সাহায্যে বেস পেয়ারিং রুল কীভাবে ডিএনএর মধ্যে বেস পেয়ারিংটা হয় সেটা, অ্যাডেনিন গুয়ানিনের অ্যামাউন্টের একটা হিসাব সেখানে দেওয়া ছিল। একই সঙ্গে এক্স রে ডিফ্র্যাকশন প্যাটার্নের সাহায্যে আমরা ডিএনএ লার্জ মলিকুল যেহেতু, তাহলে এরও 3D স্ট্রাকচার ডিটারমাইন করতে সক্ষম হয়েছে। এবং মরিস উইলকিন্স এবং রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন এই দুজন বিজ্ঞানী কিন্তু সেই 3D স্ট্রাকচারের পিকচার নিতেও সক্ষম হয়েছিলেন, এবং তার উপর বেস করে ওয়াটসন ক্রিক 1953-তে তাহলে ডবল হেলিক্যাল মডেলটা প্রথম রিপ্রেজেন্ট করেছিলেন। তাহলে আমরা সেই ডবল হেলিক্যাল মডেলের ফিচার্স বললাম, একই সঙ্গে তার ডায়াগ্রামটাও দেখলাম। তাহলে এখানে আশা করি সবার ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।